ওমিক্রন মোকাবেলায় আবারও লকডাউন দিল নেদারল্যান্ডস। মহামারী মোকাবেলায় দেয়া কড়াকড়ির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ইউরোপ। ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা। নির্বাচনের আগ মুহূর্তে উত্তপ্ত পাঞ্জাব। ইতিহাস থেকে সোভিয়েত সংস্কৃতি মুছে ফেলার তোড়জোড়। ইউক্রেনে ভাঙা হচ্ছে মার্কস লেনিনের ভাস্কর্য। নিজস্ব ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা। শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আবারও লকডাউন জারি করল নেদারল্যান্ডস। জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ থাকবে সব ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। নতুন কড়াকড়ি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কিছু দেশ। ব্রিটিশ পর্যটকরা পড়েছেন ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায়। আর বড় কোম্পানিগুলোর কর্মীদের বাধ্যতামূলক টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। নিউ ইয়র্কের ম্যানহাটনে কোভিড-19 পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। ক্রিসমাসের মৌসুমে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার উদ্বেগ ছড়িয়েছে মার্কিনীদের মধ্যে। ভ্রমণের ক্ষেত্রেও দরকার কোভিড নেগেটিভের সনদ। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো সামনে লম্বা লাইন। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে খুব চিন্তায় আছি। অনেক বন্ধুরই পজিটিভ এসেছে, তাই পরীক্ষা করাতে এলাম। ইতালির মিলান থেকে এসেছি। এখানে সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা করাচ্ছি। বিমানে উঠতে গেলেও নেগেটিভ সনদ লাগবে। গত এক মাসে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেড়েছে 45%। আবারও বড় ধরনের লকডাউনে যেতে চায় না মার্কিন প্রশাসন, তাই জোর দেওয়া হচ্ছে টিকা ও নমুনা পরীক্ষার উপর। সপ্তাহে একবার কোভিড পরীক্ষা ও সর্বনিম্ন 100 কর্মী আছে এমন প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলক টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই পরিস্থিতি যুক্তরাজ্যেও। গত কয়েকদিনের করোনা বিস্তারের হার ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। রাজধানী লন্ডনে বিশেষ অবস্থা ঘোষণা করেছেন মেয়র। 24 ঘন্টায় 26,000-এর বেশি ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। হাসপাতালে রোগী বাড়ছেই। ক্রিসমাসের ছুটির কারণে স্বাস্থ্যকর্মীর সংখ্যাও কম। পরিস্থিতি খুবই খারাপ। লকডাউন শুরুর ঘোষণায় তড়িঘড়ি জরুরি কেনাকাটা সারছে ডাচ নাগরিকরা। ক্রিসমাস ও নতুন বছরে জনসমাগম ঠেকাতে রোববার থেকে দেশটিতে কার্যকর হয়েছে কঠোর লকডাউন। আপাতত 14 জানুয়ারি পর্যন্ত থাকবে কড়াকড়ি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 9 জানুয়ারি পর্যন্ত। আরও একবার লকডাউনে যেতে হচ্ছে নেদারল্যান্ডসকে। এছাড়া উপায় নেই, কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে মহামারীর পঞ্চম ঢেউয়ের সংখ্যা রয়েছে। আমাদের আশঙ্কার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। সবাই মিলে নিশ্চয়ই এই সময়টা পার করতে পারবো। ব্রিটিশ পর্যটকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মানির লাল তালিকায় আছে ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে ও লেবাননের নামও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এ পর্যন্ত 89 দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এর প্রভাবে 1.5 থেকে 3 দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রমণ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে বরিস জনসন সরকারের সাথে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর ইইউ ছাড়ার প্রক্রিয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে ইইউ থেকে বিচ্ছেদ পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে সম্প্রতি তিনি প্রশ্ন তোলেন। অসন্তোষ জানান কোভিড নিয়ে কড়াকড়ি, কর বৃদ্ধি এবং পরিবেশ বিষয়ক নীতিমালা নিয়ে। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে জরুরি আলোচনারও তাগিদ দেন তিনি। ব্রিটিশ সরকার যেই পথ অনুসরণ করছে পদত্যাগপত্রে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেভিড ফ্রস্ট। তার পদত্যাগকে দুঃখজনক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রেক্সিট মন্ত্রীর বিদায়কে কনজারভেটিভ সরকারের টালমাটাল অবস্থার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। বিক্ষোভে উত্তাল ইউরোপ। মহামারীর বিস্তার রোধে গৃহীত সরকারি বিধিনিষেধ, বাধ্যতামূলক টিকা গ্রহণ এবং মাস্ক পরিধানে রাজি নন আন্দোলনকারীরা। এমনকি ভ্যাকসিন গ্রহীতাদের জন্য ইস্যুকৃত কোভিড পাসপোর্ট এবং গ্রিন পাসের ব্যাপারে রয়েছে আপত্তি। অভিযোগ, নিজ নাগরিকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার। করোনার বিস্তার রোধে সরকার গৃহীত কড়াকড়ি বিধিনিষেধের ঘোর বিরোধী ব্রিটিশদের একাংশ। ইউনাইটেড ফর ফ্রিডম ব্যানারে তারা শনিবার নামেন লন্ডনের রাজপথে, কিন্তু পার্লামেন্ট স্কয়ার এবং ডাউনিং স্ট্রিটে নিরাপত্তা বাহিনীর সাথে বাধে সংঘাত। পুলিশ কর্মকর্তা সহ আহত হন অনেকে।
যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 25,000-এর উপর। মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 85 জন। তৃতীয় সপ্তাহের মতো কোভিড পাসপোর্টের বিরুদ্ধে মুখর স্প্যানিশ বিক্ষোভকারীরা। অভিযোগ, ভ্যাকসিন গ্রহণ না করার অপরাধে বিনোদন সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় তারা পাচ্ছেন না প্রবেশাধিকার। বঞ্চিত হচ্ছেন বহু স্বাস্থ্যসেবা থেকেও। টিকা নিতে আগ্রহী নই, কারণ ভ্যাকসিনের স্বল্প মধ্যম বা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অজ্ঞাত। বহু মানুষ টিকা গ্রহণের পর মারাও গেছেন, কিন্তু গণমাধ্যম সেটি প্রকাশ করছে না। আমি টিকাদানের বিরোধী নই, এমনকি করোনা বিষয়ক গবেষণাকেও উপেক্ষা করছি না, কিন্তু বিধিনিষেধ আরোপের নামে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। গেল 2 বছর ধরেই নানাভাবে আমরা অবহেলার শিকার হচ্ছি। জানুয়ারি থেকে কোভিড গ্রিন পাস চালু করবে ফ্রান্স। একই সাথে 5 থেকে 11 বছর বয়সীদের দেওয়া হবে বাধ্যতামূলক টিকা, যা মানতে নারাজ বহু ফরাসি। একে স্বাধীনতা হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা তুলনা করছেন। সরকার আজ স্বাস্থ্য সুরক্ষা পাস, কাল ভ্যাকসিন পাস দিয়ে বেড়াচ্ছে। তারপর কি আসবে? সোশ্যাল রাইটস পাস? কারণ ফরাসিরা যাতায়াত, বিনোদন, উপভোগ এবং সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা চান। নিয়ন্ত্রণের এই সমাজে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রীতিমতো কাঠের পুতুল বানিয়ে ফেলছে প্রশাসন। ক্রিসমাস আর বর্ষবরণের আগে ভয়াবহ করোনা সংক্রমণ বেড়েছে ইউরোপের দেশগুলোয়। গবেষকদের ধারণা, এজন্য দায়ী নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। 24 ঘন্টায় ইউরোপে 4.25 লাখ মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। প্রাণ হারিয়েছেন 3000-এর বেশি মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে চলছে কলকাতা পৌরসভা নির্বাচন। দুপুর পর্যন্ত 30% কম ভোটার উপস্থিতি ছিল। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হবে। অথচ 144টি ওয়ার্ডে এবার ভোটারের সংখ্যা 40,48,357 জন। কলকাতা হাইকোর্টের নজরদারিতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ছিল রাজ্য সরকারের বড় চ্যালেঞ্জ। ওই নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন 23,000 পুলিশ সদস্য। উঠেছে ভোট জালিয়াতি, পোলিং এজেন্টদের মারধর এবং সিসিটিভি অকেজো করার অভিযোগ। ভোটাররা বলছেন কিছু জায়গায় ইভিএম কাজ করেনি। 2015 সালে শেষ পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল 114টি আসনে। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। সেবার বামপন্থীরা 15, বিজেপি 7 এবং কংগ্রেস পেয়েছিল 5টি আসন। ভোট গণনা ও ফল প্রকাশিত হবে 21 ডিসেম্বর। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যেন একদম শান্তিতে হয়, এই উৎসব যেন মানুষের রক্তে রক্তাক্ত না হয়। তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গে রয়েছে, আমাদের দলের সঙ্গে রয়েছে। আমরা আছি, আমরা থাকবো, আমরা জিতছি, আমরা জিতবো। হ্যান্ডবুকের রুলসটা লেখা থাকা সত্ত্বেও তারা সেই রুলস মানছেন না, বলছেন আমাদের কাছে কোনো অর্ডার নেই। আমি যখন প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনার হ্যান্ডবুকটা বার করুন এবং হ্যান্ডবুকটা বার করে এই পয়েন্টটার মানেটা কি একটু আমাকে পড়ে বুঝিয়ে দিন। দর্শক, আর 1 ঘন্টার মধ্যেই শেষ হবে কলকাতা পৌরসভা নির্বাচনের ভোট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছে। সুকান্ত, ভোট তো শেষের দিকে, কত শতাংশ ভোট শেষ পর্যন্ত পড়তে পারে বলে মনে করছেন? আর অনেক জায়গায় তো আমরা দেখলাম যে ভোট নিয়ে বিশৃঙ্খলা হয়েছে, সেসব জায়গায় কি আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কিনা? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে, আর 1 ঘন্টা কিছু সময় বাকি আছে ভোট শেষ হওয়ার, অর্থাৎ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে খুব কম শতাংশের কিন্তু ভোট পড়েছে এবারে কর্পোরেশন নির্বাচন, অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচন। এর আগের কর্পোরেশন নির্বাচনে কিন্তু ভোট শতাংশ পড়েছিল প্রায় 68%। সেটা এবছর, এবার যে নির্বাচন হচ্ছে সেখানে সেটা 50% পার হবে কিন্তু সেটাকে নিয়ে কিন্তু এখন সন্দেহ প্রকাশ হয়েছে। যদিও সকাল থেকে বিক্ষিপ্ত বুথ দখল, সন্ত্রাস এসবের কিন্তু অভিযোগ তুলেছে বিরোধীরা, তবে এখনো পর্যন্ত কিন্তু সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। শাসক দলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে বিক্ষিপ্তভাবে এই নির্বাচনকে কিন্তু যাতে বানচাল করা যায় তার জন্য কিন্তু বিরোধীরা সচেষ্ট হয়েছে। পাল্টা অভিযোগও কিন্তু বিরোধীদের রয়েছে যে শাসক দল কোথাও বুথে যাদের এজেন্ট বসতে দেয়নি এবং নির্বিচারে সন্ত্রাস চালিয়ে কিন্তু রিগিং এর মাধ্যমে এই পুরো ভোট করলো। ইতিমধ্যেই সিপিএম, কংগ্রেস এবং বিজেপি 3 পক্ষের থেকে কিন্তু নির্বাচন কমিশনে অফিসে সেখানে ধর্ণা দেওয়া হয়েছে, সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছে একসাথে, যাতে এই পুরসভা নির্বাচনে পুনর্নির্বাচন যাতে করা যায় বেশ কিছু ওয়ার্ডে। এছাড়া এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কোনো কিছু কবে কি কোন বুথে কি নির্বাচন হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। 5টার পর কিন্তু এটা জানা যাবে।
তৈরি। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কলকাতা পৌরসভা নির্বাচনের সবশেষ আপডেট জানছিলাম। ভারতের অমৃতসরে বিখ্যাত স্বর্ণ মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারল উপস্থিত জনতা। এই ঘটনায় উত্তপ্ত পাঞ্জাব রাজ্য। প্রত্যক্ষদর্শীরা জানান, সান্ধ্যকালীন প্রার্থনা চলাকালে গোল্ডেন টেম্পলে সহিংসতা ছড়ায়। নিরাপত্তা প্রহরা টোপকে লাফ দিয়ে পবিত্র স্থানে প্রবেশ করেন ওই ব্যক্তি। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার তুলে নেন। এ সময় চারপাশে থাকা বাকিরা তাকে আটক করে সংরক্ষিত জায়গাটির বাইরে এনে বেধড়ক তাকে পেটানো হয়। পরে পুলিশ এসে মৃত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। 20 থেকে 25 বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। জানা যায়নি তার বেপরোয়া আচরণের কারণও। সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে ধর্ম অবমাননার ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। পাকিস্তানের ব্যাংক ভবনে হওয়া ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। শনিবার বিকেলে করাচির হাবিব ব্যাংকে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে, তাই বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বিস্ফোরণে দরজা জানালা সহ ধসে গেছে ভবনের বিভিন্ন অংশ, নষ্ট হয়েছে জরুরি কাগজপত্র। ক্ষতিগ্রস্ত ভবনের সামনে থাকা বেশ কিছু যানবাহনও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধার কাজ চলছে। শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 112 জনে। এখনও নিখোঁজ অনেকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অন্তত 30 লাখ গ্রাহক। বৃহস্পতিবার আঘাত হানা টাইফুনে বিপর্যস্ত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। চলতি বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। বিপর্যস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার কাজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুরিগাঁও দ্বীপ। সেখানে ভূমিধস হচ্ছে। দ্বীপটি সংস্কারে কমপক্ষে $400 মিলিয়ন প্রয়োজন, এমনটা জানিয়েছে প্রশাসন। আবহাওয়া বিভাগের শঙ্কা, শক্তি সঞ্চয় করে ভিয়েতনামে আঘাত হানতে পারে এই টাইফুনটি। ইউক্রেনের ইতিহাস থেকে সোভিয়েত এবং রুশ সংস্কৃতি মুছে ফেলতে তোড়জোড় চলছে। বিভিন্ন পার্ক, জাদুঘর থেকে সরানো হচ্ছে সোভিয়েত আমলের ইতিহাস। ভেঙে ফেলা হচ্ছে লেনিন ও মার্কসের ভাস্কর্য। এমনকি বাতিল হচ্ছে অতীত সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক আনুষ্ঠানিকতা। কিয়েভ বলছে, নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিতে গড়ে তোলা হবে নতুন ইউক্রেন। আগেই রাশিয়ার বলয় থেকে বের হওয়া ইউক্রেন এবার তাদের প্রভাব থেকেও মুক্ত হতে চায়। এরই ধারাবাহিকতায় রাস্তার পাশে ও পার্কে থাকা লেনিন এবং মার্কসের ভাস্কর্যে ভাঙচুর চালায় স্থানীয়রা। রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই দেশটির বিভিন্ন স্থান থেকে সরিয়ে ফেলা হচ্ছে সোভিয়েত নেতাদের ভাস্কর্য, ছবিসহ স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা। কিয়েভ বলছে, ইউক্রেনিয়ানরা আর আগ্রহী নন সোভিয়েত ইতিহাস কিংবা রুশ সংস্কৃতি চর্চায়। নিজস্ব ইতিহাস এবং সংস্কৃতির প্রতি ঝুঁকছেন দেশটির সাধারণ মানুষ। আমাদের লক্ষ্য ইউক্রেনের নিজস্ব ইতিহাস তুলে ধরা, যেখানে শুধুমাত্র ইউক্রেনের দৃষ্টিভঙ্গি নিয়েই আলোচনা হবে। এ কারণেই ইতিহাসের যেসব স্থানে সোভিয়েত ধারার চিন্তাভাবনা রয়েছে, আমরা সেগুলোকে ধ্বংস করে দিচ্ছি। ইউক্রেনের নিজস্ব ভাষায় বইয়ের চাহিদা দিনকে দিন বাড়ছে। এটা সত্য যে অনেক মানুষই এখনো রুশ ভাষাতেই অভ্যস্ত, তবে ইউক্রেনের ভাষার বইয়ের চাহিদা বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশ্লেষকরা বলছেন, শুধু রাজনৈতিক বলয় নয়, ইতিহাস কিংবা সংস্কৃতি চর্চাতেও নিজস্বতা আনতে চাইছে ইউক্রেন, ঝুঁকছে ইউরোপের দিকে। ইউক্রেন সোভিয়েত শাসনমুক্ত হয়েছে প্রায় 30 বছর। এটা আসলে যথেষ্ট সময় একটি দেশের নিজস্ব পরিচয় গড়ে তুলতে, বিশেষ করে রাজনৈতিকভাবে, যেখানে আগ্রাসন চালানো শক্তির কোনো প্রভাব থাকবে না। ইউক্রেন হয় তার নিজস্ব রাজনৈতিক পরিচয়ে চলবে অথবা ইউরোপ কেন্দ্রিক হবে। তবে চলমান পরিস্থিতিতে রোষানলে পড়তে পারেন ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষী সংখ্যালঘুরা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। এক ইসরায়েলিকে হত্যার দায়ে চিরুনি অভিযান চালিয়ে 4 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার রাতে তাদের হেফাজতে নেওয়া হয়। গেল বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন এক ফিলিস্তিনি। এ সময় চালকের আসনে থাকা 22 বছর বয়সী ইহুদি যুবক প্রাণ হারান। তার সাথে থাকা 2 আরোহীও গুরুতর আহত হন। ইহুদি পুলিশের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আততায়ীকে দ্রুত গ্রেপ্তারের ব্যাপারেও নিরাপত্তা বাহিনীর ওপর প্রশাসনিক চাপ রয়েছে। এই ঘটনায় ফিলিস্তিনিদের মারধর এবং তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার মতো নাশকতা চালাচ্ছে ইসরায়েল।
টাইগ্রে বিদ্রোহীদের দখল থেকে বেশ কিছু শহর পুনর্নিয়ন্ত্রণে নিল ইথিওপিয়ার সরকারি বাহিনী, যার অন্যতম কোবো ও ওয়ালদিয়া। জনসংযোগ মন্ত্রণালয়ের দাবি, গেল কয়েকদিনে সানকা, সিরিনকা, হারা, গোবিয়ে ও রবিতেরও দখল নিয়েছে আবি প্রশাসন। শহরগুলো যোগাযোগ এবং জ্বালানি সমৃদ্ধির কারণে বিখ্যাত। গেল 13 মাস যাবৎ সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী TPLF এর মধ্যে চলছে সংঘাত। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10,000 মানুষ। গেল সপ্তাহেই দেশটিতে হত্যা, হয়রানি, নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তকারী দলকে তাগিদ দিয়েছে জাতিসংঘ। ইতালির তুরিন শহরে ভবন নির্মাণে ব্যবহৃত 2টি ক্রেন ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন 3 শ্রমিক। শনিবারের দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। ফায়ার ব্রিগেড জানিয়েছে 2 জন শ্রমিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ভারী ক্রেনের নিচে চাপা পড়েন তারা। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী বড় ক্রেনটি পাশের ভবনের ওপর ভেঙে পড়ে। এর বাদবাকি অংশ রাস্তার উপর পড়ায় আহত হন পথচারীরা, কিন্তু ক্রেনগুলো কিভাবে ভাঙল সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র 2 দিনে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে 9 শতাধিক অভিবাসন প্রার্থী। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার 10টি ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয় 358 জন। আগের দিন 19টি ডিঙ্গিতে একই পথে ব্রিটেনে ঢোকে 559 অভিবাসন প্রার্থী। এই দুদিনে 564 জন অভিবাসন প্রত্যাশীকে ঠেকিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকারের তথ্য বলছে, গেলবারের তুলনায় এবছর 3.5 গুণ বেশি অভিবাসন প্রার্থী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। 2020 সালে 8,400 জন পাড়ি দেয় ঝুঁকিপূর্ণ পথটি। চলতি বছর ব্রিটেনে ঢুকেছে 28,000-এর কাছাকাছি মানুষ। গেল মাসে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে প্রাণ হারায় শিশুসহ 27 জন। আবারও সামরিক শক্তিমত্তা প্রদর্শন করল রাশিয়া। শনিবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 2টি যুদ্ধ বিমান টহল দিল বেলারুশের আকাশসীমায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2টি Tu-22 M3 যুদ্ধ বিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে রুশ ও বেলারুশের বিমান বাহিনী। বেশ কয়েকটি Su-30 ফাইটার জেট ঘিরে রাখে এগুলোকে। 4 ঘন্টা ধরে প্রদক্ষিণ চলে। গত 1 মাসে বেলারুশের রাশিয়ার তৃতীয় মহড়াটি। ইউক্রেনে ইস্যুতে পশ্চিমাদের সাথে উত্তেজনার সাথে এই দুই দেশের সামরিক সম্পর্কের প্রদর্শনী বলেও মনে করছেন অনেকে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।